একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য হাজির করা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্কয়ারে। এবং আজও আমার সঙ্গে দুজন অতিথি রয়েছে। আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমেদ এবং আছেন অভিনেতা ও পরিচালক ইমেল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা আলাপ করব, তবে তার আগে একটা প্রতিবেদন দেখাতে চাই যাতে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে এবং সেখান থেকে আসলে সমাধানের পথ খুঁজতে আমাদের জন্য সুবিধা হবে। আমি একটু প্রতিবেদন দেখাতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি ফিনল্যান্ড সরকার নিষেধাজ্ঞা দিয়েছেন। তামান্না ইয়াসমিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই দাবিতে অনবরত পোস্ট করা হচ্ছে। পরে ফ্যাক্ট চেক হলো এবং দেখা গেল পুরোটাই মিথ্যা তথ্য। একটু পরে এই একই অ্যাকাউন্ট থেকে দাবি করা হলো জাতীয় নাগরিক পার্টিকে নিষিদ্ধ করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। সেখানে অনুসন্ধান হলো এবং জানা গেল এটাও অপতথ্য। ওদিকে ইরান ইসরায়েল যুদ্ধকে ঘিরে রীতিমতো গুজবের ঝড় বয়ে যাচ্ছে। যে যেভাবে পারছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ইচ্ছে মতো ভিডিও আর স্থিরচিত্র বানিয়ে ছড়িয়ে দিচ্ছে। সংবাদে আমরা আসলে বেশ কিছু অপতথ্য ফ্যাক্ট চেক করেছি এবং সেই সমস্ত সংবেদনশীল অপতথ্যের কয়েকটি আমার হাতে রয়েছে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের বরাতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি তার আমেরিকান নাগরিকত্ব বাতিলের জন্য আবেদন করেছেন। বিভিন্ন পেজ থেকে শেয়ার হয়েছে অনবরত। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় নিউ ইয়র্ক টাইমস এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের মার্কিন নাগরিকত্ব থাকার বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। ওদিকে তামান্না আক্তার ইয়াসমিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানে ব্যর্থতার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এই দাবিটিও মিথ্যা। পুরো পোস্টে অপতথ্যের ছড়াছড়ি। এই গুজবের রেশ কাটতে না কাটতে তামান্না আক্তার ইয়াসমিন নামের একই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা নাকি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও অপতথ্য। চলমান ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েলের জনগণ ইরানের কাছে ক্ষমা চেয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায় ভিডিওটি ইসরায়েলের জনগণের ইরানের কাছে ক্ষমা চাওয়ার দৃশ্য নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। এখানে শেষ নয়, চলমান ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে ইরানের হাইপারসনিক মিসাইল হামলায় ইসরায়েলের ৫০ তলা একটি ভবন কাচের ঘরের মতন ভেঙে পড়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। তবে অনুসন্ধানে দেখা গেল এই ভিডিওটিও আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা আরও একটি ভুয়া ভিডিও। দর্শক, আজকের অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল প্রধান উপদেষ্টাকে টার্গেট করে সবচেয়ে বেশি অপতথ্য ছড়িয়েছে। এরপরেই আছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। কম বেশি সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। সেগুলো ছড়াতে সাহায্য নেওয়া হচ্ছে বহু ফেক অ্যাকাউন্টের। রাকিব হাসান, ৭১। একটা ধারণা আমরা পেলাম এবং আসলে অপতথ্য এত বেশি যে সেখান থেকে বাছাই করে সংবেদনশীল কয়েকটা তুলে ধরাটাও ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা আলাপ করতে চাই এবং জনাব ফয়েজ আহমেদ আপনার কাছে আসবো। তার আগে নির্মাতা ইমেল হকের সাথে আরেকটু যুক্ত করে নিতে চাই। আমরা তো কথা বলছিলাম আন্তর্জাতিক বিষয় নিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি টার্গেট করে প্রধান উপদেষ্টাকে একের পর এক অপতথ্য ছড়াচ্ছে। এর বাইরেও আমরা গেল বেশ কয়েকটা মাস ধরে আসলে শিল্পী এবং শিল্প দুটো প্ল্যাটফর্মকে ঘিরেই দুটো আঙ্গিক থেকে আমরা আসলে গুজব ছড়াতে দেখছি এবং একটা চলচ্চিত্র যখন প্রকাশ পাচ্ছে তখন থেকে আসলে সেই রিউমারটা শুরু হচ্ছে। আপনি আসলে এই অঙ্গনের মানুষ, আপনাদের দিক থেকে আসলে অভিজ্ঞতাটা কেমন? তারপর পরবর্তী আলাপে। ধন্যবাদ রাকিব, আর ৭১ টিভিকে ১৪ বছরের শুভেচ্ছা। যেটা হলো এই জিনিসগুলো যেটা হইতেছে, ধরেন যে নতুন একটা সিনেমা যেটা আমাদের আসলো, সিনেমার নিয়ে যখন এই জিনিসটা হয়, শুধু সিনেমা না, একটা সিনেমাতে আসলে আমাদের সামাজিক টোটাল জিনিসটার একটা আসলে আমি মিরর বলতে পারি আর কি। একটা সিনেমা বা শিল্প সাহিত্যের যে কাজগুলো আছে, যদি আর্ট ফর্মও ধরেন, আপনি টাকার ব্যাপারটা আমি আগে আনি, একটা সিনেমায় পরে আসছি। ঈদের ৩-৪ দিন আগে নতুন টাকাকে কেন্দ্র করে কিন্তু এরকম একটা ঝামেলা হলো আমাদের দেশে, যে ২০ টাকার নোট নিয়ে, আপনার মনে আছে কিনা?
যে মসজিদের ছবি, মন্দিরের ছবি, এরকম একটা কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি করা হলো ফেসবুকে। তো এটা কিন্তু অ্যাজ এ আর্টিস্ট, কারণ দিন শেষে টাকার যে ছবিটা যাচ্ছে এটাও তো আর্টের সঙ্গে রিলেটেড একটা কাজ। তো একটা টাকা বা একটা দেশের যে কোনো কিছু, এটা তো আসলে দেশকে রিপ্রেজেন্ট করে, তেমনি সিনেমা তো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে নানান ভাবে। তারপর শাকিব খানের সিনেমা নিয়ে যেটা হলো আর কি, একটা রিউমার ছড়ানো হলো, তারপর তো সেটা আবার পাইরেসির কবলেও পড়লো, তারপর গ্রেফতারও হলো। তো একটা যে কোনো কিছু যখন রিউমার ছড়ানো হয় তখন কিন্তু একটা জিনিসের মধ্যে সাধারণ মানুষ কিন্তু কনফিউজ হয়ে যায় যে সত্য কোনটা মিথ্যা কোনটা। এবং আমরা এটা টাকার ক্ষেত্রেও দেখলাম যে মানুষ এটা বলা শুরু করলো যে মন্দিরের ছবি সম্বলিত টাকা পকেটে নিয়ে কি নামাজ পড়া যাবে কিনা। তো এটা কিন্তু মানুষ কিন্তু যাচাই করার আগেই কিন্তু এটা নিয়ে কিন্তু একটা সামাজিক, আমরা কিন্তু একটা মানে ফেসবুক বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা চায়ের দোকানে বলেন, আমরা কিন্তু একটা আদালত বসাই ফেলি। যার ফলে হয় কি, আমাদের যে সরকার থাকেন বা আমরা যারা এই সেক্টরে কাজ করি, আমাদের জন্য কিন্তু এটা কিন্তু মুশকিল হয়ে যায় পরবর্তীতে কাজগুলো করার জন্য। এবং এটা আসলে কিভাবে এটা আমরা পার পাবো আমি জানি না ঠিক। আমার সঙ্গে ভাইয়া আছেন, ওরা এটা ভালো বলতে পারবেন কিভাবে এটা থেকে আপনি যে পয়েন্টগুলো তুললেন ইমেল হক, এই পয়েন্টগুলো নিয়ে আমি ওনার কাছে আসছি এবং পরবর্তীতে আপনাদের দিক থেকে প্রত্যাশা জায়গাটা বা নতুন কোনো আইডিয়া থাকলে সেটিও শেয়ার করতে পারবেন। যারা ফয়েজ আহমেদ, আপনি শুনলেন নির্মাতা ইমেল হকের কথা এবং আজকে প্রতিবেদন যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম ডক্টর ইউনূসকে নিয়ে অপতথ্য, এবং সেক্ষেত্রে আমি একটা নাম মেনশন করতে চাই, তামান্না ইয়াসমিন, যেটা আমি আসলে আপনাদের যে সিএ প্রেস উইং ফ্যাক্টস, যেখানে আসলে ফ্যাক্ট চেক করে ফেসবুকে তুলে ধরা হয়, সেখানেও আমরা এই অ্যাকাউন্টটা দেখেছি ধারাবাহিকভাবে গুজব ছড়ানো হচ্ছে অ্যাকাউন্ট থেকে। আমরা জানি না এটা আসলে ফেক নাকি রিয়েল। আমরা আসলে ব্যবস্থা নিতে পারছি না এই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে, কারণ এটা তো একটা পুরোপুরি প্রোপাগান্ডা ছড়াচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি দেখুন, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে যে ধরনের বিভ্রান্তিমূলক অপতথ্য ছড়ানোর ঘটনা আপনি বলছেন, যে এইটা কিন্তু আমাদের জন্য নতুন নয়। এটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা দেখছি, দেশীয় এবং বিদেশি বিদেশি বলতে পার্টিকুলারলি একটা দেশ থেকে বা একাধিক দেশ থেকে, নানান কোয়ার্টার থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলেন, এদেরকে টার্গেট করে নানান ধরনের অপতথ্য প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এর মূল উদ্দেশ্যই হচ্ছে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। সুতরাং এই যে ফেক নিউজগুলি ছড়ানো হচ্ছে বা অপতথ্যগুলি ছড়ানো হচ্ছে, এর পেছনে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে একটি রাজনৈতিক মোটিভেশন রয়েছে। অর্থাৎ মোটিভেটেড ওয়েতে এই কাজগুলি করা হচ্ছে, যেটা হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার ক্ষেত্রে। এখন এখানে আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে। ধরুন, এই যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছেন, যে আমি আপনাকে একটু রিলেট করে অন্য জায়গায় বলি। আপনি যে যুদ্ধ পরিস্থিতির কথা বলছেন, যুদ্ধের কারণে কিন্তু যুদ্ধ বা যে দুটি দেশের সংঘাত, এরকম একটা পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো সময় নানান ধরনের গুজব সবসময় ডালপালা মেলেছে। গুজব অনেক বেশি শক্তিশালী হয়েছে যুদ্ধকে কেন্দ্র করে। তো এটা সবসময় হয়। তার মানে এখনকার যুগে এসে আজকে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি কতগুলি এক্সাম্পল দিচ্ছিলেন যে ভবন ধসে পড়া, আপনি এক্সাম্পল দিচ্ছিলেন যে ইরানের কাছে ইসরায়েল ক্ষমা চাচ্ছে, এই ধরনের একটি ভিডিও ছড়িয়ে পড়া। সো এগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আরো অনেকটা নিখুঁত মনে হচ্ছে এটাই রিয়েল। তো এটাকে ফ্যাক্ট চেক করে আইডেন্টিফাই করতে হয় যে এটা সত্য নয়, এটা মিথ্যা। এখন আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে এগুলি দেখছি, যখন কোনো সংঘাতপূর্ণ অবস্থা হয় তখন এগুলি হয়। এবং আমরা যে পুরো জাতি এখন এক ধরনের, আমি যেটা বলবো যে নির্বাচনের ট্রেনে রয়েছে। আমরা আগামী বছরের ফেব্রুয়ারিতে একটা নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন। আমাদের আশঙ্কা হচ্ছে আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের নানান অপতথ্য আরো সামনে চলে আসবে। এগুলি কখনো কখনো এই অপতথ্য থেকে বা মিথ্যা তথ্য থেকে, এই ডিসইনফরমেশন থেকে অনেক সংঘাতপূর্ণ পরিস্থিতিও তৈরি হতে পারে। সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সবগুলি একটা বিষয় একটু যুক্ত করবেন কিনা, তাহলে সেই রেঞ্জ ধরে আমরা বিরতিতে যাব। সেটি হচ্ছে যে প্রথমত একটা প্রশংসনীয় ব্যাপার হচ্ছে যে আপনারা আপনাদের দিক থেকে একটা সিএ প্রেস উইং ফ্যাক্টস বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখান থেকে নিজেরা অপতথ্যগুলোকে প্রকাশ করে দিচ্ছেন যাতে করে ফ্যাক্ট চেক করে মানুষের কাছে সত্য তথ্য পৌঁছায়। কিন্তু নির্মাতা ইমাল হক যেই পয়েন্টটা উল্লেখ করলেন যে মানুষ আসলে খুব দ্রুত বিশ্বাস করে ফেলছে, এবং এই বিশ্বাস আবার অনেকে আছেন যারা জানেন যেটা ভুল, তারপরেও মজা করে শেয়ার করে সেই রিউমারটা ছড়িয়ে দিচ্ছেন। এই জায়গা থেকে আসলে কি করণীয়? না, দেখুন, প্রথমত হচ্ছে যে আপনি যেটা মেনশন করছিলেন যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা প্রেস উইং এর যে কাজটা করি, প্রেস উইং এর ফ্যাক্টস বলে আমরা একটা পেজ ওপেন করেছি, বেশ কয়েক মাস হয়ে গেল। তো সেখান থেকে আমরা প্রতিনিয়ত অপতথ্যগুলিকে ফাইট করার চেষ্টা করছি। এটা একটা শক্তিশালী জায়গা।
ইতিমধ্যে অর্জন করতে সক্ষম হয়েছে। অপরদিকে আমি সরকারের আরো কয়েকটি ইনস্টিটিউট, সরকারের প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ বা অন্যান্য প্রতিষ্ঠান, তারাও কিন্তু এই ফ্যাক্ট চেকিং এর বিষয়ে আগের যে কোনো সময়ের তুলনায় আমরা বলবো যে আন্তরিক হয়েছে এবং তারা নিজেরা প্রশিক্ষিত হচ্ছে। এর বাইরেও আমরা দেশি বিদেশি নানান সংস্থা, আমাদের দাতা সংস্থাগুলি আমাদেরকে বাংলাদেশের যারা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার রয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরাও উৎসাহিত করছি তাদেরকে, যাতে মানুষ সঠিক তথ্য পায়। এর মোকাবেলার অন্যতম একটা উপায় হচ্ছে মানুষ আসলে প্রতিনিয়ত টেকনোলজির কারণে যেরকম ভুয়া তথ্য বানানো সহজ হচ্ছে, আবার টেকনোলজি ফ্রেন্ডলি মানুষরা কিন্তু এই তথ্যটা ভুয়া সেটা আইডেন্টিফাই করতে সক্ষম হচ্ছে। তো মানুষের মধ্যে এই এখন নতুন করে যে জিনিসটা তৈরি হওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে ইনফরমেশনকে ফার্স্ট হ্যান্ড পাওয়া মাত্রই বিশ্বাস না করে সেটাকে চেক করার যে ক্যাপাসিটি, সেটা মানুষের মধ্যে প্রাইমারি পর্যায়ে বিল্ড আপ করতে হবে। সেটা যদি বিল্ড আপ হয়ে যায়, সেটা কাজ হচ্ছে প্রতিনিয়ত, মানুষ কিন্তু হচ্ছে বিষয়ে নানান পর্যায়ে নানান প্রশিক্ষণ হচ্ছে। আপনি প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে এই ফ্যাক্ট চেকিং এর বিষয়টা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। আমি আগেও আপনার এই অনুষ্ঠানে যুক্ত হয়ে একাধিকবার বলেছি, আবারও বলছি যে ৭১ টেলিভিশন এই যে আজকে আপনি অনুষ্ঠানটি করছেন, এটি একটি দুর্দান্ত অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু মানুষ ব্যাপকভাবে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছে এই যে ভুয়া তথ্যগুলির বিষয়ে। এবং এই তথ্যগুলি যত বেশি আপনি হয়তো যেই ঘটনাগুলি ঘটছে সেগুলির আলোকে একটা প্রতিবেদন তৈরি করছেন, একটা এপিসোড আপনি তৈরি করছেন, এর বাইরেও মানুষের মধ্যে এই জিনিসটা ওই সচেতনতা তৈরি করবে যে নিশ্চয়ই আপনি এই ফিডব্যাক পান, মানুষ নানান তথ্য আপনাদের কাছে পাঠিয়ে বলে এটা সত্য কিনা। সুতরাং মানুষের মধ্যে প্রশ্নটা তৈরি হচ্ছে, যে কোনো জিনিস দেখলে মানুষ আগের মতো বিশ্বাস করে ফেলছে না। এবং আসলে এই প্রশ্নটা তৈরি করার জন্য আসলে আমাদের আয়োজন। এবং আমি আসলে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা কিছু টুলস নিয়ে কথা বলতে পারি, যে আসলে কোন টুলসগুলো ব্যবহার করে সাধারণ মানুষ আসলে বুঝতে পারবে, তথ্যর অপতথ্যের পার্থক্যটা করতে পারবে। এবং ইমেল হক যদি আপনার কাছে কোনো সাজেশন থাকে সেটিও আসলে বিরতির পরে শুনবো। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্কয়ারে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। কি মিয়া থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2? দিলাম 2.7। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না, আরএফএল ছাড়া কিনবেন না। SWR Pipe and Fittings. পাইপের বস না কিনলে লস। সুস্থ জীবনের প্রয়োজনে আবার এলো স্টারশিপ ফর্টিফাইড সয়াবিন তেল। দাঁত শীর্ষের সমস্যায় সেন্সোডাইন চমৎকার কাজ করে, তাই আমি প্রতিদিন ব্যবহার করি সেন্সোডাইন। ইচ্ছে মতো উপভোগ করি আইসক্রিম আর পছন্দের সব খাবার। থ্যাংক ইউ সেন্সোডাইন। আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমদ এবং অভিনেতা ও নির্মাতা ইমেল হক। দুজনকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এবং ইমেল হক, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আপনি আপনার কাছ থেকে যদি কোনো পরামর্শ, কোনো আইডিয়া কিংবা প্রত্যাশা বা দাবি থাকে সেটা জানাতে পারেন। এখানে ফয়েজ আহমদ আছেন, তিনি হয়তো সেই বিষয়গুলো শুনবেন। জি ইমেল। আইডিয়া হলো ফয়েজ ভাইয়ের সঙ্গে আমাদের গ্যাপে কথা হচ্ছিল, তো কিছু কিন্তু অ্যাপ আছে, তো ওইটা যদি একটু অ্যাভেলেবেল করা যায় আর একটু, আর সরকারের তরফ থেকে যেরকম আমরা আগে ছোটবেলায় ন্যাশনাল টেলিভিশন গুলোতে দেখতাম যে মাছ ধরা যাবে না, মানে সামাজিক যে অ্যাওয়ারনেস মূলক কিছু বিজ্ঞাপন হতো, ওইটা যদি একটু একটু বাড়ানো যায় সবগুলা চ্যানেল, শুধু বিটিভি না, সেটা হতে পারে ধরেন যে আপনাদের ৭১ টিভি থেকে শুরু করে যতগুলো টেলিভিশন আছে, বিভিন্ন নিউজ থেকে শুরু করে এই নিউজগুলো মানুষ কিন্তু দেখে, সবাই সংবাদ চ্যানেল বা যে কোনো চ্যানেলগুলো আছে, সবাই যদি এই মানে এই ছোট ছোট অনুষ্ঠান করে যদি একটু দেওয়া যায় আর কি, বিজ্ঞাপনের মতো করে আগে যেটা দেওয়া হতো, এটা সবচেয়ে বেটার আইডিয়া। কারণ মানুষ দেখে, এবং ফেসবুক, টিকটক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জায়গাগুলো আছে, সব জায়গাগুলো যদি এই অ্যাওয়ারনেস মূলক, সচেতনামূলক ভিডিওগুলো একটু বাড়ানো যায় তাহলে সবচেয়ে বেটার হয়। এটা হলো আমার মানে পরামর্শের জায়গা থেকে বলা আর কি। আর আইডিয়ার জায়গা থেকে আমার মনে হয় যেগুলো আমরা ফেক বা বট অ্যাকাউন্ট আমরা পাচ্ছি, যদিও এটা মানে ডিএস এর সঙ্গে সাংঘর্ষিক হয়েছে, কারণ আমি ডিএস এর বাতিলটা চাই, বা ডিএস এর এখন ধরেন যে দিয়ে চলতেছে কি বলে সংস্কার চলতেছে, তো সো ওই জায়গা থেকে আমি ডিএস এটা অ্যাপ্লাই করতে বলতেছি না, বাট কিছু একটা বের করা উচিত ফয়েজ ভাইদের বা বর্তমান সরকারের, কারণ এই সরকার তো আমাদের আন্দোলনের ফসল। তো সো আমার এক্সপেকটেশন থাকবে যে এই গভর্নমেন্ট যেন অন্তত ফ্যাক্ট চেক থেকে মানে এই গুজব গুলাকে আটকানোর জন্য কোনো ইনোভেটিভ কোনো কিছু বা একটু বের করে, মানে এটা যেন খুবই দ্রুত বের হয়ে যায়, কারণ 10 মিনিট অনেক সময়। জি ইমেল হক, আমার মনে হয় খুব স্পষ্ট করেছেন আপনি। জনাব ফয়েজ আহমদ, আপনি শুনলেন এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। একটা আবেদন আমাদের গণমাধ্যমের কবিদের পক্ষ থেকে ছিল, সেটি হচ্ছে যে আমাদের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমের ফটোকার্ড নকল হচ্ছে, আমরা চেষ্টা করছি জানাতে, কিন্তু আসলে রীতিমতো ক্লান্ত হয়ে যাচ্ছে। আপনাদের দিক থেকে এই বিষয়টা কতটা আলো পাচ্ছে? জি জি আপনাকে ধন্যবাদ আবারও।
প্রথম কথা হচ্ছে আমি কিছু টুলস বলতে আমি একদম পরিষ্কার, মানে খুব সহজ, খুব টেকনিক্যাল বিষয় নেই, যে আপনি যদি গুগলে জাস্ট এআই ডিটেক্টর হিসেবে সার্চ করেন, আপনি অনেকগুলি সাজেশনে ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি নানান কিছু একদম নিজে নিজে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই নিজে নিজে আপনি চেক করতে পারবেন। সো এইটা বলবো যে সবাইকে অ্যাপ্লাই করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে, দেখুন এই আপনি যেটা লাস্ট বলছিলেন যে শুধু 71 টিভি নয়, অনেকগুলি প্রতিষ্ঠিত টেলিভিশন চ্যানেল, নিউজ পেপার, এদের নানান ফটো কার্ড হচ্ছে যে আপনার হয়ে যাচ্ছে, নকল হয়ে যাচ্ছে। তো আমি এতটুকু বলি আপনাকে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটা অ্যানালাইসিস আছে যে পৃথিবীর অনেকগুলি দেশ এই ধরনের ফটো কার্ড শুরু করে তারা ফটো কার্ডের আইডিয়া থেকে বের হয়ে এসেছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে এটা নকল হওয়ার কারণ। আর ফটো কার্ডের যারা নকল করছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে খুবই ফানি ব্যাপার স্যাপার থাকে, সেগুলি এক ধরনের স্যাটায়ারের জায়গা থেকে, দ্যাট ইজ ফাইন। কিন্তু ফটো কার্ড নকল করে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা, সেটা কমপ্লিটলি পলিটিক্যালি মোটিভেটেড। সুতরাং এই পলিটিক্যাল মোটিভেটেড জিনিসগুলি যখন হয়, তখন আমরা বলবো যে যখন আপনি একটা নিউ টেকনোলজি ইন্ট্রোডিউস করছেন, আপনি নতুন সার্ভিস আপনি চালু করছেন, সে সময় আপনার এখন আগে কি করতেন, আপনি অন্যান্য টেলিভিশনগুলি আপনারা প্রতিনিয়ত মনিটর করেন যে কোন টেলিভিশনে কি খবর যাচ্ছে, আমরা কোনো কিছু মিস করছি কিনা। এখন আপনাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং এও আসলে এক ধরনের রাখতে হবে, ব্যবস্থা রাখতে হবে যে আমাদের কোনো কন্টেন্ট নকল হয়ে, আমাদের কোনো কার্ড নকল করে অন্য কেউ ব্যবহার করছে কিনা, কোনো বিভ্রান্তি ছড়াচ্ছে কিনা, একটু নজরদারি বাড়াতে হবে। আর এক ধরনের মানুষকে সব সময় অ্যাওয়ারনেসের জায়গায় নিয়ে আসতে হবে। আপনি টিভি স্ক্রলে বলেন, আপনাদের ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট দিয়ে বলেন যে আমাদের কোনো কার্ড বা কোনো বিভ্রান্তিমূলক বিষয় যদি কারো চোখে পড়ে, সেক্ষেত্রে আমাদেরকে এই নাম্বারে বা এই ইমেইলে বা এই হোয়াটসঅ্যাপে আমাদেরকে যোগাযোগ করে জানাতে পারেন, সেটা আমরা ফিডব্যাক দিই। আমরা মোটা থেকে বলতে পারি যে অপতথ্যের বিপরীতে প্রচারটাই সবচেয়ে বড় সলিউশন, সেটা যত মাধ্যমে করা সম্ভব। অনেক ধন্যবাদ।